বেডরুমে শুয়ে দিয়েছে। ওর দিকে একটু ভালো করে নজর রাখবেন। আরে নতুন তো এখানকার লাইফটাকে মানিয়ে নিতে হয়তো একটু বড় হবে। हमने बिल्कुल सोच पड़ना साहब, हमने जेमोटी बोलबेन हम उसको जेमोटी तैयार कर देंगे। हाँ, लेकिन एक तो बात थी, हाँ, हमारा एक डिग्री दोस्त है, उसको नौकरी चाहिए। मेहरबानी करें, जो भी हो एक तो नौकरी। তোমার ডিগ্রি আগে তো কখনো বলোনি। কি করে বলবে সাহেব, ও তো এতদিন জেলে ছিল। জেলে ছিল? হ্যাঁ সাহেব, ও এক বাকি জায়গায় কাম করতো, একদিন পুলিশ পাকড়ে নিল, ব্যাস 3 সাল জেল হয়ে গেল। জেল থেকে বার হয়ে বেরোজগারে ঘুরছিল, अचानक আমার সাথে বাদে বহুত আফসোস করছিল সাহেব। জেল থেকে আসামি স্মাগলিং গ্যাংয়ের হয়ে গেল। আরে আমি তো এমনই একটা লোককে খুঁজছিলাম। তা কোথায় তোমার দোস্ত? কি নামটা? तूफान सिंह। তূফান সিং? हाँ साहब, ये तूफान যেখানে আসবে সেখানে कुछ ना कुछ निशान भी রেখে। नमस्ते। কি হলো সাহেব, থমকে গেলেন কেন? মনে হচ্ছে তোমাকে আগে যেন কোথাও দেখেছি। তোমার চোখ খুব চেনা চেনা লাগছে। আসলে বাংলাতে তো কহাবত আছে সাহেব, ওই যে রতনে রতন চেনে আর সুপরে চেনে কচু। আপনি রতন আছেন না दूसरा चीज আছেন আমি জানি না সাহেব, लेकिन আপনি রতন না আছি সাহেব, আমি কচু আছে কচু। একই সাহেব, আপনি গুসা করছেন কেন সাহেব? আরে আমি তো মজাক করলাম। हमारा दोस्त बहुत मजेदार आदमी है साहब, ज्यादा हंसते भी जाए और हंसाते भी जाए। এটা হাসাহাসি করার জায়গা না রঙ্গে। আরে এখানে থাকতে হলে সিরিয়াস ভাবে থাকতে হবে, আর সিরিয়াস ভাবে কাজটাও করতে হবে। अरे काम के लिए आमी बहुत सीरियस आती साहब, आमी कुछ भी काम के लिए जब जान के बाजी भी लगने नहीं लगता साहब। কি কি কাজ জানা আছে তোমার? बहुत कुछ साहब, स्मगलिंग, किडनैपिंग, मर्डरिंग एंड एवरीथिंग। আরে বাবা, তোমার দোস্ত খুব কাজের লোক দেখছি। বাট আই এম সরি, তোমার এই দোস্তের মতো এত ডিগ্রিধারী আর্মির জন্য এখানে কোনো ভ্যাকেন্সি খালি নেই। लेकिन तो साहब आमी तो एकदम ड्राइवर पूछे लेते, हमारा दोस्त बहुत अच्छा ड्राइवर है। जी हाँ साहब, हाँ साहब, আমি যেমন চাকু পিস্তল চালাতে জানি, তেমনি ভালো স্টিয়ারিং भी করতে জানি। একবার মौका तो दीजिए साहब, একবার मौका तो दीजिए। ইম্পসিবল, এই রঙ্গিন আমার পুরনো দোস্ত। ওকে আমি খুব বিশ্বাস করি ঠিকই, তাই বলে ওর কথাই বিশ্বাস করি যাকে তাকে এখানে আমি এড়া করতে পারবো না। তাছাড়া একজন জেল খাটা আসামি এখানে কাজ করতে পারবে না। আপনি কি বলছেন সাহেব? আরে জেল খেটা নেতা মন্ত্রী লোক দেশ চালাচ্ছে, পাবলিক के लिए काम করছে, लेकिन এখানে এমন কি বড় কাম আছে যে আপনি পারবেন না? तो ठीक है साहब, मैं दूसरी जगह काम ढूंढ लेंगे। ठीक है, मैं चलता हूँ साहब, मैं चलता हूँ। দাঁড়াও তুফান সিং, এখানে ঢুকা যতটা সহজ, এখান থেকে বেরোনো ততটাই কঠিন। मतलब এই রঙিন তোমাকে দোস্ত বলে পরিচয় দিল, তোমার সত্যিকারের কোনো পরিচয় আছে কিনা সেটা আমি তদন্ত করে দেখব। আর যতদিন না আমার তদন্ত শেষ হয় ততদিন তুমি এখানে বন্দী হয়ে থাকবে। এই কি আছিস? একে বন্দী করো। एक ही क्वेश्चन साहब, हमारा दोस्त अपनी मत सच दो। अरे तूफान तो बंदी करना इतना आसान नहीं। तूफान से अरे तूफान যেখানে আসবে সেখানে कुछ निशान भी রেখে যাবে। अरे सोला निशान ছাড়ানো লাগে, তোকে সোলা বন্দি করে দেবে। সবাল 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 সবাল। আরে এই সময় তো তোমাকেই আমার খুব প্রয়োজন। ও মাই গড, এই কাকুনকে বিয়ে করার লোকটা তুমি আসলে একজন সমাজসেবী। ওকে যখন পাওয়া গেছে তখন আমার কাকুনের খোঁজ নিশ্চয়ই পাওয়া যাবে। আরে কি হলো তোমার সে? এই সালা উসমানকে দেখে টেনশন বেড়ে গেল বুঝি। अरे तूफान सिंह टेंशन नहीं ना दोस्त, टेंशन नहीं, तू हमारा रास्ते से हट जा, नहीं तू ही होगी ये तूफान का पहला निशान। अरे सर তোকে আমি তার আগে খান খান করে দেব, জুমাই খান খান করে দেব। अरे
শেষ। তদন্ত? হ্যাঁ, আর সেই সাথে তোমার কাগজটাও পরীক্ষা করে নিলাম। হ্যাঁ, এই পরীক্ষায় তুমি দারুণ ভাবে পাস করেছো, তাই তার পুরস্কার স্বরূপ এই নাও তোমার চাকরি। আসো, আজ থেকে তুমি আমার বডিগার্ড কাম ড্রাইভার। ছুটছে আমার এই হতভাগ্য জীবন গাড়ি ব্রেক ফেল করে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছুটে চলেছে। ওই বিবেকের বাম্পারে ধাক্কা খেতে খেতে সততার মানবতার চেকপোস্টকে সাইডে ফেলে ওই গাড়ি কখন কোথায় গিয়ে থামবে তা আমি নিজেও জানি না। আর ওই দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে যাতে আমি সারা কেলিয়ে না পড়ি, তাই আগে ভাগে এনার্জি টনিকটা সাবার করে আমি আমার এনার্জিটা বাড়িয়ে নিই। দাঁড়া রোহন, এত বড় বোঝানোর পরও তুই মদ খাচ্ছিস? তুই কি চা তোর এই মতো প্রথমে যন্ত্রণা ভুগে নিয়ে আমি তিল তিল করে শেষ হয়ে যাই? বাবা এসব তুমি কি বলছো বাবা? এই অকালে তোমার কোনো কিছু হয়ে গেলে তোমার এই পাপের সাম্রাজ্যের দাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাছাড়া 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 তোমার পাপের ষোলো কোলা পূরণ হতে এখনো যে অনেক বাকি আছে বাবা। রোহন, আমি তোমার পাপের বোঝা মাথায় দিয়ে আমি বরং তিল তিল করে শেষ হয়ে যাই। আমি তোকে মদ দিতে দেবো না। ছাড়, মদে বলো ছাড় বাবা আমি স্বীকার করছি আমি অনেক পাপ করেছি, কিন্তু কিন্তু সেই পাপের হাত আমি তোর গায়ে রাখতে দেবো না। তাহলে তাহলে একটা সত্যি কথা বলো তো বাবা, জেঠিমাকে কে খুন করেছে? কে কে রাহুল কে ওকে খুন করেছে? মিথ্যে কথা। 5 বছর পর বিলেত থেকে ফিরে এসে দাদা আর জেঠিমার মধ্যে কি এমন ঘটে গেল যে দাদা জেঠিমাকে খুন করে বসলো? মানে কি আবার রাহুল বাড়ি ফিরেছে, ওই গায়ে মেয়েটা বিয়ে করতে চাইলো, বৌদি জড়াজড়ি করতে সেই অশান্তি এমন চড়ে পড়লো যে রাগে বসে রাহুল বৌদি খুন করে ফেলে। ওটা তো তোমার বানানো গল্প বাবা, কিন্তু আসল সত্যিটা কি? এই হতভাগা, এইটা আমার আসল নকলে কি আছে? আছে বাবা আছে। আজকাল কান পাতলে তোমার প্রকৃতির অসংখ্য কাহিনী আমি শুনতে পাই বাবা। তাই তো আমার মনে অসংখ্য প্রশ্ন থেকে ওঠে, জেঠিমাকে কেন খুন হতে হলো? আর সেই খুনের দায় মাথায় নিয়ে দাদাকেই বা কেন দোষী থাকতে হলো? আজ থেকে 15 বছর আগে জ্যাঠামশাইয়ের নিরুদ্দেশ হয়ে যাওয়ার আসল রহস্যটাই বা কি? এই হতভাগা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এখন যে কোনো ব্যাপারে তুই এখন রহস্য করতে পারছিস? শোনায় রহস্য থাকলে সেটা তো খুঁজবেই গো ছোট বাবু। রহস্য? কিসের রহস্য? 15 বছর আগে বড় বাবু নিরুদ্দেশ হয়ে গেলেন। চাবিটা দে। কেন নিরুদ্দেশ হলেন আর খোঁজ না করে আপনি চুপচাপ হাত গুটিয়ে বসে রইলেন। এটা রহস্য নয়। কি বললি? বড় দাদা বাবু তার মিথ্যে মায়ের খুনের দায়ে পুলিশ জেলে ঢুকাল। কোথায় তাকে ছাড়িয়ে আনবেন তা নয়, তাকে আবার কতগুলো মিথ্যা মামলায় ফেসাতে চাইছেন। এটা রহস্য নয়। তুই আজকাল দেখছি আমাদের ফ্যামিলি ব্যাপারে বেশি মাথা ঘামাচ্ছিস। ওই তো ছোট বাবু, বড় দাদাবু যে আমাকে রাস্তা থেকে তুলে এনে এ বাড়িতে আশ্রয় দিয়েছিল, তাই তো নিজের চোখে তার পরিবারটাকে ধ্বংস হতে দেখি আমার বুকটা ফেটে যাচ্ছে। আরে এত যদি কষ্ট তাহলে এবার সে চলে যেতে পারিস। বাবা তুমি কি বলছো বাবা? হারান্দা আমাদের সবচেয়ে বিশ্বস্ত কাজের লোক, এটা কি তুমি ভুলে গেলে বাবা? ভুলিনি বলিনি তো। ওকে আমি বলছি কাজের লোক শুধু কাজের লোক করে থাকবি। নিজের অধিকারের সীমা লঙ্ঘন করে এবারে সদস্য গেলে তোকে আমি ঘাট ধরে বার করে দেবো। যা দূর হয়ে যায় এখান থেকে। যাচ্ছি গো ছোট বাবু। আমি যে এবারের কাজের লোক কথাটা আমার মনে ছিল। সেই কঠিন সত্যটা মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হারান
ফুটেজটা না আসে। আর ঘাট ধরে বার করে দেওয়ার কথা বলছেন? আপনাকে আর সে কষ্ট করতে হবে না। জেল থেকে ফিরে এলে তার সঙ্গে শেষ দেখা করে আমি চিরদিনের মতো চলে যাবো। তুমি কি করলে বাবা? যে হারানদা আমাদের ফ্যামিলির জন্য এত ভাবে, তাকে কিনা তুমি এইভাবে আঘাত দিয়ে বাড়ি থেকে বের করে দিলে কেন বাবা, কেন? তবে কি ওই হারানদা অজান্তে মৌচাকে ঢিল ছুঁড়ে মেরেছে? এইসব কি আমার আমার ভাবছিস? তোকে নিয়ে পারি না। রূপসা, রূপসা, কি হয়েছে আন্টি, কি হয়েছে? আপনি এমন উত্তেজিত হয়ে আমায় ডাকছেন কেন? রোহন কি এসব আমাদের বলছি? ও কি তোমার কথা পাগলামি করে? হ্যাঁ আঙ্কেল, ওটা কি সব উল্টোপাল্টা কথা বলে? আমি তো মাথা মুন্ড কিছুই খুঁজে পাই না। তাহলে তুমি এ কথা আমায় আগে বলেনি কেন? আর ওকে আমি পাগলাম দে। না আঙ্কেল না, ওকে পাগলা গাড়িতে পাঠানোর কোনো প্রয়োজন নেই। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন তখন আমি ওকে ঠিকই স্বাভাবিক জীবনে আবার ফিরিয়ে আনবো আঙ্কেল। তাহলে তুমি এখন ওর মদ খাওয়া মানে না? আর তাহলে কি? ও আগের থেকে অনেক বেশি মদ খাচ্ছে। খাবে খাবে আঙ্কেল খাবে। ওই যে কথাই বলে না যে প্রদীপ নেবার আগে বেশি করে চলে ওঠে, তেমনি তেমনি আপনার ছেলে মদ ছাড়ার আগে একটু বেশি বেশি মদ খাচ্ছে। আর আপনি ওর হাত থেকে মদের বোতলটা কাড়িয়ে নিয়েছেন বলেও ও এমন উল্টো পাল্টা করছে। ওটা আমার হাতে দিন, আমার হাতে দিন, দিন না দিন। নাও নাও রোহন, খাও। Thank you, Rupsa. Many thanks. পারছি না। চোখের সামনে ছেলে গায়ে অধঃপতন আমি কিছুতেই সহ্য করতে পারছি না। যেমন করে মারো, যেভাবে মারো, আমার আমার রোহনটা আবার সুস্থ জীবনে ফিরিয়ে এলো স্যার। নইলে আমি মরবো, শান্তি পাবো না, কোনো শান্তি পাবো না। প্রয়োজন হলে রোহনের সঙ্গে আমার বিয়ে দিয়ে বাবা, তবে যে কোনো বলে আমি আমার রোহনকে সুস্থ দেখতে চাই স্যার। নইলে আমি কোনো শান্তি পাবো না রূপসা, কোনো শান্তি পাবো না, কোনো শান্তি পাবো না। আঙ্কেল যে অন্যের শান্তি কেড়ে নেয় সে কোনোদিন শান্তি পায় না বাবা। ফায়দা ভাই ওই প্রদীপ নেবার আগে দপ করে জ্বলে ওঠে, না ওই আরো বেশি ফেলবে, আরো বেশি উজ্জীবিত হয়, সেটা তো সময় বলবে। ফায়দা ভাই এখন আমি আসি ভাই। কোথায় যাচ্ছ? বাবার কাছে। বাবার সব কিছু নকল মনে হলেও কেন জানি না আজ ওই বাবার চোখের জলটা আমার আসল বলেই মনে হলো। তাই তো আজ থেকে এই মদের বোতল বাবার বাড়ির কাছে থেকে প্রতিজ্ঞা করে বলবো, আজ থেকে আমি আর মদ খাবো না বাবা। আজ থেকে আমি আর মদ খাবো না। সত্যি মাথাটা তোমার গেছে। মদ না খেলে তুমি পারবে তোমার পুরনো যন্ত্রণাগুলোকে সামাল দিতে? পারবে তোমার দাদার খুন না করেও ওই খুনি সাজা কষ্টটা? এসব কথা আমি মনে করতে চাই না রূপসা, এসব কথা আমি ভুলতে চাই, এসব তুমি বন্ধ করো। দেখলে তো, এই সামান্য কষ্টটাও তুমি ভুলতে পারলে না। নাও নাও ওটা খেয়ে নাও, দেখবি আমার সব কষ্ট তুমি ভুলে যাবে। বেশ, তবে তাই হোক রূপসা। যে সমস্যাগুলোর সমাধান আমি করতে পারবো না সেই সমস্যাগুলোকে তো ভুলে যাওয়াই ভালো। বেশ, আজ থেকে সেই সমস্যাগুলোকে ভুলে থাকতে আমি এই অকণ্ঠ মদের নেশায় ডুবে থাকতে চাই রূপসা, অকণ্ঠ মদের নেশায় ডুবে থাকতে চাই। रुकन साहब, एक शराब जमन दूध दर्द भूले गए, तेमन तेमन मौत का याद भी भूले गए। वो शराब आप मत कीजिए साहब। সাদা, কে তুমি? আমার এই মদ খেতে নিষেধ করছো? আমি দাদা দাদা, ও বলে অধপতন যে আমি কিছুতে বেরোতে পারছি না। মনে হচ্ছে দাদা বলে ওকে শাসক করে ওর হাতে মদের বোতলটা তুলে দিই। কিন্তু কিন্তু আজ আমি কে তুমি? আমার এই দাদা বলে পরিচয় দিচ্ছ? আসলে আমাকে মাফ করবেন সাहब। আসলে আমার भी আপনার প্রতি একটা ভাই ছিল, वो भी बहुत शराब पीतो, আর शराब पीते पीते उसकी एक दिन मौत হয়ে গেল। इसीलिए আমি বলছি साहब, आप शराब मत पीजिए। Shut up! আমি জানতে চাই তুমি তুমি কে? তুমি এ কথা বলছো কেন? আমি আপনাদের কোম্পানির নতুন ড্রাইভার। নতুন ড্রাইভার? Driver? जी हाँ, छोटा सा
ওই लेडी साहब আমাকে এখানে भेजे दिए बोलो कि छोटा सा उसका गर्लफ्रेंड के लेके शॉपिंग करते शॉपिंग बोले जाए इसीलिए हम ही चले आसले चलिए छोटा सा तैयार हुए আমি যে ছোট সাহেব সেটা তুমি জানলে কেমন করে? अरे क्यों जानबे ना छोटा सा क्यों जानबे ना वो लेडी साहब तो सबका तस्वीर देखिए আমাকে पहचान कर दिए थे आपकी छोटा साहब আছে और ये मेम साहब आपका गर्लफ्रेंड আছে जीना मेम साहब You are right. लेकिन मेम साहब আপনি তো ছোটা सा গার্লফ্রেন্ড আছে দোস্ত আছে বন্ধু আছে यार আছে আর বন্ধু হয়ে বন্ধুকে কষ্ট পেতে দেখে নষ্ট হতে দেখে আপনি মজা নিচ্ছেন মেম সাহেব আপনি ছোটা সাহেবের ভালো চান না খারাপ চান You shut up. আমাদের পার্সোনাল ব্যাপারে একদম তুমি মাথা গলাবে না সামান্য ড্রাইভারের মতো থাকবে ড্রাইভার হলেও আমি ইনসান আছি মেম সাহেব আর আমার মালুম হচ্ছে আপনি বেইনসান আছেন নাইলে ছোটা সাহেবের এরকম ক্ষতি হতে দেখে আপনি চুপ করে বসে থাকতে পারতেন না আমার তো মনে হচ্ছে আমি উপরে দোষী দেখাচ্ছেন আর ভিতরে দোষী করছেন রূপসার একটা বাজে কথা বললে তোমাকে আমি কে তুমি? তোমার ওই কণ্ঠস্বর আমার আমাকে হাতছানি দিয়ে বলছে তুমি আমার কেউ আপন। তোমার ওই অচেনা চেনা দৃষ্টি আমায় যেন হাতছানি দিয়ে বলছে তুমি তুমি আমার খুব কাছের মানুষ, কাছের মানুষ। কে তুমি? আমি আপনাদের ড্রাইভার আছি ছোটা সাহেব আসলে আমি আপনি আমার ভাইয়ের মতো বলে ইমোশনালি আপনাকে আমি নাম করে ডেকে ফেলেছি আপনি আমাকে মাফ করেন ছোটা সাহেব আপনি আমাকে মাফ করেন ভাইয়ের কাছে দাদা কি কোনোদিন মাপ চাইতে হয়? দাদা ক্যামেরা সব এক মামুলি ড্রাইভার কো ড্রাইভার হলেও আজ থেকে তোমায় আমি দাদা বলেই ডাকবো। আর তুমি তোমার নাম ধরেই দেখো। আরে বাহ দেখে ঠিক আছে তো ঠিক আছে বেহিন আমি তাহলে তোমাদের জীবনকারী ড্রাইভার হয়ে তোমাদেরকে আমি পৌঁছে দেবো সুখ হাসি আর আনন্দের গন্তব্যস্থলে তুমি শীঘ্রই এখানে এসো তুমি কি সঙ্গে করে কাপড়কে এখানে নিয়ে এসছো? না বড় বউ আমি কাকুরের কোনো খোঁজ পাইনি কাপড়ের খোঁজ পাওনি? না, গৌতম যেখানে ওর বাড়ির ঠিকানা দিয়েছিল সেখানে আমি গিয়েছিলাম গিয়ে আমি গৌতমের কোনো খোঁজ পাইনি স্থানীয় বাসিন্দারা বললো গৌতম নামে নাকি এখানে কেউ কোনোদিন ছিলই না আমার কথাগুলো শুনে আমার হাত পাজে উঠে যাচ্ছিল। কাকুদের খারাপ কিছু হয়ে যায়নি তো? খারাপ কোনো কিছু মানে 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 আজকালকার ছেলেরা লাভ মাকে অনেক মেয়েকে বিয়ে করে নিয়ে যে অন্য কোথাও বিক্রি করে দেয়নি তো? না এমন কথা বলো না বড় বউ সত্যি যদি কাকুরের তেমন কোনো খারাপ কিছু হয়ে যায় তাহলে আমি যে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না কাকুরের কথা কে ভাববে বলো? ঠিক ঠিক বলেছো বড় বউ এখন ভেঙে পড়ার সময় নয় এই যে করে হোক কাকুর সত্যি যদি তেমন কোনো কিছু বিপদ হয়ে থাকে তাহলে আমাদেরই তো কাকুরকে উদ্ধার করতে হবে আর তার আগে খুঁজে বের করতে হবে গৌতম নামের ওই লোকটিকে গৌতম নামের ওই লোকটিকে আর খুঁজতে হবে না দাদা, গৌতম নামে এই লোকটা সশরীরে আমরা অনলাইনে বসে। গৌতম আরে নিন আমার জুতো মারো, আপনাদের বোনকে বিয়ে করে আমি কোথাও বিক্রি করে দিয়েছি নাকি সেই অভিযোগে আমাকে পুলিশে গৌতম
ছি ছি ছি, এসব কি বলছো? আমরা তোমাকে পুলিশে দিতে যাবো বা কেন? নিশ্চয় দিবেন বৌদি। আমি যদি আপনাদের সঙ্গে প্রতারণা করে থাকি তাহলে নিশ্চয়ই আপনারা আমাকে জেলে দিবেন। আর যদি আপনারা আমার সঙ্গে প্রতারণা করে থাকেন তাহলে আমার কি করা উচিত তা বলতে পারেন বৌদি? তোমার সাথে আমরা প্রতারণা করেছি? হ্যাঁ করেছে। জেনে বুঝে একটা অন্তঃসত্ত্বা মেয়েকে আমার ঘরে চাপিয়ে দিয়ে আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। আমার কাকুর একজনকে ভালোবেসেছিল ঠিকই, কিন্তু নিজের নারী সত্তাকে বিকিয়ে দিয়ে কলঙ্কিনী সাজার মতো কোনো কাজ আমার কাকুর করতে পারে না। বাড়ি না নয় দাদা, পেরেছি। তো শুনুন তাহলে, আরে ফুলসজ্জার রাতে কাকর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর ঘন ঘন বমি করতে থাকে। আমি ভাবলাম বোধহয় অ্যাসিডিটির কারণে যে কোনো একটা জিনিস সমস্যা হয়েছে। তারপর হসপিটালে নিয়ে যেতে ডাক্তারবাবুটা অন্যরকম ডাউট করে বসলো। তারপর পেটের ছবি ইসিজি করতে ধরা পড়লো কাপড়ে 1 মাসের অন্তঃসত্ত্বা। এই দেখুন সেই ইউএসজি রিপোর্ট। আমি কি দেখছি? শয়তানি বেটা আমার বংশের মান সম্মান সব পথের ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। সাথে পেরে হতভাগীটাকে গলা টিপে শেষ করে দিলাম। দেখুন, এত উদ্বেগ করো না। সব রিপোর্ট সবসময় সমান হয় না। আমরা নিজেরা রিপোর্ট করে দেখবো। কিন্তু সেই রিপোর্টও যদি এই রিপোর্টের সাথে মিলে যায় তখন কি হবে বড় বউ? পৃষ্ঠাকে যতই ঘাটাবে পৃষ্ঠার দুর্গন্ধ যে ততই ছড়াবে বড় বউ। তাই তাই আমি তোমার কাছে হাত জোর করে একটা অনুরোধ করছি ভাই বলতো, কাকুরের পেটের ওই পাপটাকে নষ্ট করে কাকুরকে তুমি সরল বলে মেনে নাও। অসম্ভব। অন্যের উচ্ছিষ্ট কি আমি কখনো স্ত্রী বলে স্বীকার করবো না। আমি বেশ বুঝতে পারছি আপনারা সবকিছু জেনে শুনে ওই নষ্ট মেয়েটাকে আমার ঘরে চাপিয়েছেন। আপনাদেরকে প্রতারণের দায়ে আমি পুলিশে দেব। যাবো তো, এত বড় কঠিন সিদ্ধান্ত তুমি নিও না। কাকু নাই না চিনে বুঝে মস্ত বড় একটা ভুল করেছি। একটা ভুলে কি কাকুরের গোটা জীবনটা নষ্ট হয়ে যাবে? তুমি বলো ভাই, তুমি বলো। তাই বলছি যেভাবে হোক যেমন করে হোক কাকুরকে তুমি মেনে নাও। আর তার জন্য তুমি যা বলবে আমরা তাই করবো। আপনি যখন এত করে বলছেন তখন আপনার উপরে সব দায়িত্ব। আমি কলঙ্কর হার মনে করে মুক্তর হার মনে করে গলায় ঝুলিয়ে দেব। কিন্তু মুক্তর হার স্বরূপ আপনাদেরকে 5 লাখ টাকা দিতে হবে। আইবিন আপনার বোনের কলঙ্ক ঢাকার মুক্ত স্বরূপ 5 লাখ টাকা আমাকে দিতে হবে। টাকাটা কিন্তু আমার 10-15 দিনের মধ্যে চাই। কিন্তু এই কদিনের মধ্যে এতগুলো টাকা আমি কোথায় পাবো বলতো? আরে সেটা আমার জানার কথা না। আমি কিন্তু 10 দিন পর আবার আসবো। ওই টাকা রেডি রাখবেন, নাহলে সব ছেলে যাওয়ার জন্য তৈরি থাকবেন। যেও না, আমার কথা শোনো, যেও না ভাই গৌতম। কি হলো বড় বউ? আমার সংসার আকাশে আমার এই কোন কালো মেঘ নিয়ে এলো। কাকুরের বিয়ে তেরা এখনো শোধ করে উঠতে পারিনি, তারপর আমার এতগুলো টাকার ধাক্কা। টাকার জন্য আমি ভাববে না দাদা। আমি আমার অফিসে লোনের জন্য অ্যাপ্লাই করেছি। আমি লোনটা পেয়ে গেলে
কাগনের বিয়ের সমস্ত দেনা শোধ করে দেবো দাদা। নীলাদ্রি, হ্যাঁ দাদা, হ্যাঁ। কাকুরির বিয়ে সমস্ত টাকাটা আমার শোধ করবি, কিন্তু আর একটা ছেলে যে আমাদের গলা চেপে বসে রয়েছে, সেদিন থেকে আমার বিয়ে শোধ করবি। আবার কার কাছে কিসের দেনা বৌদি? কিছু আগে গৌতম এসেছিল, সেই রিপোর্টটা দিয়ে গেছে। এই রিপোর্টটা দেখে বুঝতে পারবি নীলাদ্রি। এ কি? কাগন 1 মাসের অন্তঃসত্ত্বা। নীলাদ্রি, আমি বিশ্বাস করি না দাদা, আমি বিশ্বাস করি না। আমাদের বিশ্বাস অবিশ্বাসের চেয়ে এই রিপোর্টের মূল্য যে অনেক বেশি রে ভাই। আর তাই তো কাকুরের ওই কলঙ্ক ঢাকার জন্য গৌতম আমাদের কাছে 5 লাখ টাকা দাবি করেছে। 5 লাখ টাকা? 15 দিনের মধ্যে দিতে না পারলে ওরা আমাদের পুলিশে দেবে। বৌদি, কোথায় পাবো আমি 5 লাখ টাকা? আচ্ছা আমি বড় অসহায় রে নীলাদ্রি, আচ্ছা আমি বড় অসহায়। দাদা, দাদা! অসহায় কেন দাদা, অসহায় কেন? তোমার এই ছোট ভাই নীলাদ্রি তো আছে তোমার পাশে। তোমার এই ভাই থাকতে তুমি কোন অসহায় কেন হবে দাদা? কেন অসহায় হবে? না না, আর আমি তোমাকে ওদের হাত ধুয়ে একটা টাকা খরচ করতে দেবো না। এই কি বলছিস? কাকুরি যাক বড় বিপদ। ওই 5 লাখ টাকা দিতে না পারলে কাকুরের জীবনটাই নষ্ট হয়ে যাবে। যাই যাবে, তাতে আমাদের কি? কাপড় তো আর শুধু ওর একার মন নয় যে সব দায়ভার ওকে পালন করতে হবে। বেউটি, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। আমি ঠিকই বুঝি, তুমি শুধু বোঝো না। আর তুমি বোঝো না বলেই তোমার মাথায় কাঁঠাল ভেঙে ওরা খেতে চাইছে। আমি প্রশ্ন দেখতে পাচ্ছি ওরা এই ছেলেকে মিথ্যে কথা বলে তোমার কাছ থেকে গাড়ি টাকা কেড়ে নিতে চাইছে। আমি কিন্তু তোমাকে কষ্ট বলে দিচ্ছি, এদের কথায় আমি আর তোমাকে একটা টাকাও খরচ করতে দেব না। ছি 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 ছি। এসব তুই কি বলছিস রে মা? নীলাদ্রি বাবাজি যদি সংসারের জন্য একটু অপচয় করেই থাকে, সেটাকে তুই 9-6 বলি বাবাজির মনে কষ্ট দিবি? বাবা, এটা তুই একদম ঠিক বলিস। বাবা তুমি আমি হলাম কি বাঁকা বাগলি। আমি বাঁকা হয়ে চলি কিন্তু সোজা কথা বলি। আর আমার মেয়ে হয়ে তুই কি না বাঁকা পথে চলতে শুরু কর? না 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 না, এটা তো একদম ভালো কথা নয়। তোকে একটু ভালো করে বোঝান দেশে মশাই, আজ আমাদের সংসারে মহা বিপদ। আর সবাই মিলে এক হয়ে এই বিপদের মোকাবিলা করতে না পারলে আমার সোনার সংসারটা নিঃশ্বাস হয়ে যাবে দেশে মশাই। সোনার সংসারটা আমার শ্মশান হয়ে যাবে। না বৌদি, না। আমি বেঁচে থাকতে দাদার নিজের হাতে করা এই সংসারটাকে আমি শ্মশান হতে দেবো না বৌদি, শ্মশান হতে দেবো না। আমার সব কিছু সামর্থ্য দিয়ে এই সংসারটাকে আমি আবার স্বর্গ করে তুলব। আমি তো আর আমাদের জীবনটাকে নরক করে তুলতে পারবো না। তাই তুমি যদি ওদেরকে 5 লাখ টাকা দিতে চাও, আরে বাদ দেবে, 5 কেন? বাবাজির ইচ্ছা হলে পুরো 10 দেবে। আর এই ব্যাপারে তুই যদি কিছু বাগড়া দিয়েছিস না, তোর সাথে আমি সব সম্পর্ক ছিন্ন করে দেব। হ্যাঁ। এত অস্থির হচ্ছিস কেন রে মা? দেখ না নীলাদ্রি বাবাজি কি করে। বাবাজি আর ওই টাকা নিয়ে তো জুয়া খেলছে না। হ্যাঁ, যা বলছিলাম, কয়েকদিন আগে তুই যে বলেছিলি বড় রাস্তার ধারে তুই একটা জমি কিনে দেবে বাবাজি, নতুন ঘর বানাবি সেই জমি দিয়ে। আর নীলাদ্রি তোর নামে জমিটা কিনে দেবে, তার খোঁজ আমি পেয়েছি। ও মা, আমি আবার তোমাকে কবে জমির কথা বললাম? এই দেখ,
বড্ড ভুলো মন্দ। সকালের কথা বিকেলে ভুলে যা, আর বিকেলের কথা সকালে ভুলে যা। এই হতভাগ্য, যা করবো সবে তুই তালে মিলিয়ে দেখ না, ব্যাপারটাকে কেমন তালে করে পাঠিয়ে। বিউটি আপনাকে জমি কেনার কথা বলেছিল? আমি বলেছিলাম তো, আমার অনেক দিনের শখ ওই বড় রাস্তার ধারে একটা জমির উপর আমার নামে মস্ত বড় একটা বাড়ি হবে। সে জমি পরে হবে কর, আগে জমিটা কিনে না। অসম্ভব, এখন জমি কেনার কোনো পরিকল্পনা আমার নেই। নেই তো করে ফেলো। 5 ডেসিমেল জমি আমি দেখে এসেছি বাবাজি, মাত্র 5 লাখ টাকা দাম। তুমি আমার ওই জমিটা মেয়েটাকে কিনে দাও বাবাজি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই মুহূর্তে এতগুলো টাকা আমি কোথায় পাবো? সে কি বাবাজি, বোনকে সুখী করতে গেলে 5 লাখ টাকা বের করতে পারছো, আর বউকে সুখী করতে গেলে 5 লাখ টাকা বের করতে পারবে না। কি বললেন? ওই বনের কলঙ্ক ঢাকতে যদি তুমি 5 লাখ টাকা খরচ করে থাকো, তাহলে আমাকেও 5 লাখ টাকা দিয়ে ওই জমিটা কিনে দিতে হবে। এটা কিন্তু কাকনের জীবন মরণের সমস্যা। যেই মেয়ে পেটে বাচ্চা নিয়ে বিয়ের আসরে বসতে যায়, সেই তেমন মেয়ে তো মরে যাওয়াই ভালো। তাহলে তো তোমারই আগে মরে যাওয়া উচিত ছিল বেবি, কারণ তুমিও পেটে বাচ্চা নিয়ে বিয়ের পিড়িতে বসেছিলে। কি হলো, চুপ করে গেলে কেন? তাহলে সেদিনে কি সত্যিই তোমার পেটে বাচ্চা ছিল, না মিথ্যে করে? না বাবাজি না, মিথ্যে নয়, ও আসলে বলতে চেয়েছে ও অন্য কারো বাচ্চা পেটে নিয়ে বিয়ের পিড়িতে বসে। আমার বাচ্চা পেটে আছে সেটা তো সময়ই বলবে, আর আমি সেই দিনটার জন্য অপেক্ষা করছি কখন তোমার পেটের ওই বাচ্চা জন্মাবে। তারপর তার ওই ডিএনএ টেস্ট করে আমি জানবো ওই বাচ্চাটার আসল বাবাকে। তুমি তো ভালো করেই জানো আর তোমার পেটে যে বাচ্চাটা আছে সেটা আমার নয়, তাই তোমার ওই পেটের বাচ্চাটার জন্য তোমার কলঙ্ক থাকবে। তুমি তোমার বাবাকে তোমার কলঙ্ক ঢাকার জন্য 5 লাখ টাকা আগের থেকে রেডি করে রাখতে হবে। 5 লাখ টাকা, হ্যাঁ? কি হলো বাবা? ওই যে আমাদের চালকে একদম বেচাল করে আমরা উল্টো চালে ফাঁসি দিয়ে গেল। এত চিন্তা করিস না মা, তোর তো পেটে কোনো বাচ্চাই নেই। তাহলে কি তোমরা কিছু মহৎ কাজ সম্পূর্ণ করতে গেলে অমন একটু আধটু মিথ্যে কথা বলতে এত বড় মিথ্যা কথা। এই তুই থামবি? একে টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার ও আবার তার উপর খোঁজা মারতে এসেছে। এতে টেনশনের কি আছে? তুই বরং এক কাজ কর, যত শিগগিরই বাচ্চাটা নিয়ে নে, আর এই বাচ্চাটাকে সেই আগের বাচ্চা বলে চালিয়ে দেবো। সেই কাজটা কি আর আমি করিনি ভেবেছো? কিন্তু তোমার বাবাই যে, তোমার জামাই যে কোনো মত দিচ্ছে না। ও আমাকে বলছে এই বাচ্চা যতদিন না আমার গর্ভ থেকে স্পর্শ হচ্ছে, ততদিন পর্যন্ত ওর সঙ্গে আমার সঙ্গে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না। কথাটা ওই জামাই বাবুকে বললে আর থেকে জানি তো জামাই বাবু ওই দিদির চুলের মুঠি ধরে দুল দুল করে পার করে দেবে। আর এও জানি, কি জানিস? দিদি আমাকে জামাই বাবুর কাজ পর্যন্ত যেতেই দেবে না, তার আগে আমার এই মুখটা দিদি বন্ধ করে দেবে। দিদি
তোমার ছেলেকে তো খুব বোকা ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি একটা পাকা শয়তান। আমলা গাতে আমলা বলবে না কি আম বলবে? তুই মনে মুখটা বন্ধ রাখার জন্য কি করতে হবে সেটা বলতো। তেমন কিছু করতে হবে না দিদি, তেমন কিছু করতে হবে না। আমাকে একটা মোবাইল ফোন কিনে দিলি হবে। মোবাইল নিয়ে তুই কি করবি? আমার মোবাইল কি চলে না, যা বলে গান তুলবো, ফেসবুক করবো, ফ্রি ফায়ার গেম করবো। কিন্তু তুই বোকা শোকা ছেলে, মোবাইল চালানো শিখবি কেমন করে?